হাদির কবর জিয়ারত করবো, ঢাকা যাচ্ছি আজকে। এই হচ্ছে আমাদের গাড়ি। সামনে হচ্ছে মসজিদ, আগে নামাজ পড়ে নিব। সিলেটের বিচার না হওয়া পর্যন্ত যদি ভোট দেয় তাহলে বাংলাদেশে যত লোক আছে 18 কোটি লোকের দায়ী থাকবে। কার হাদির কথা বলতেছেন? রব্বুল আলামিন বাংলাদেশকে মাওলা তুমি আওয়ামী লীগের কবল থেকে হেফাজত করো। রব্বুল আলামিন ভারত থেকে আমাদেরকে মুক্তি দান করো। রব্বুল আলামিন ভারতের পক্ষে যারা কাজ করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন শহীদ হাদি ভাইকে মাওলা তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। হাদি ভাইয়ের মতো আমরাও বিপ্লবী হতে পারি মাওলা, তুমি আমাদেরকে তৌফিক দান করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি আমাদের সন্দ্বীপের ঘাটে, সন্দ্বীপ ফেরিঘাট যেটাকে বলে। আমরা একটা প্ল্যান করছি, আমার সাথে আরেকজন আছে সফর সঙ্গী, ওনার নাম হচ্ছে শাহিদুর রহমান। ওনার মূলত একটা পরীক্ষা আছে ঢাকায়, তো উনি আমাকে বললেন যে ভাই ঢাকা চলান, একা একা যেতে ইচ্ছে করতেছে না। তো আমরা প্ল্যান করলাম যে ঢাকা যাব, ঢাকা গিয়ে আমরা হাদির কবর জিয়ারত করব। তারপরে হচ্ছে আমরা মাওলানা সাঈদীর কবর জিয়ারত করব ফিরোজপুরে, এবং সেখান থেকে আমরা হাদির গ্রামে যাওয়ার একটা প্ল্যান আছে। দেখা যাক আমরা আসলে আমাদের যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা পুরোটা কমপ্লিট করতে পারি কিনা বা কতটুকু করতে পারি। পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, আপনাদের সঙ্গে জড়িত থাকবো। আশা করবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল জার্নিটা আপনারা ফিল করতে পারবেন। আমরা হচ্ছে ভিডিওটাকে 3টা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে এখান থেকে ঢাকা পর্যন্ত গিয়ে সেখানে হচ্ছে হাদিবের কবর জিয়ারত করা, কতটুকু পর্যন্ত হচ্ছে একটা পার্ট থাকবে। দ্বিতীয় পার্টে থাকবে ঢাকা থেকে ফিরোজপুর ভ্রমণ, এবং ফিরোজপুরে গিয়ে হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করা, এবং তারপরে 3 নম্বর পার্টে থাকবে হচ্ছে হাদিবের গ্রামের বাড়িতে যাওয়া। সো আমরা 3টা কমপ্লিট করার ট্রাই করবো, দেখা যাক আমরা কতটুকু কমপ্লিট করতে পারি। ওই যে পিছনে আনতেছে, 2টা আছে। হ্যাঁ, ওনার থেকে ওই যে কোট পরা উনি। এই কি অবস্থা? ভালো আছো? তো আমরা মাত্র চট্টগ্রাম এসে নামলাম, অনেক ঝামেলা হয়েছে। এখন মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, তো আমরা মাগরিবের নামাজটা পড়ে নিব এখানে মসজিদ থেকে, যেটা হচ্ছে কুমিরা ঘাটের মসজিদ। অলরেডি নামাজ বোধহয় হয়ে গেছে, আমরা পরে যোগ দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মাগরিবের নামাজ শেষ। এখন আমরা এখান থেকে বাসের উদ্দেশ্যে রওনা দিব। আমরা অটো থেকে নামলাম ভাড়া দিয়ে, এখন আমরা সিএনজি নিতে হবে ছোট কুমিরে যাওয়ার জন্য। ছোট কুমিরে যাবে? যাবো তো গাড়িগুলো চালিয়ে যাবো, দেরি যাবো না, সামনা চালিয়ে কীভাবে যাবো? সাহেব সামনে আসেন তো। সিএনজি আমরা পাইনি এদিকে, যেহেতু পিছনে বিশাল জ্যাম, ওদিক থেকে সিএনজিগুলো আসে নাই। অটোতে করে চলে যাব, চলেন। চলেন ভাই। আমরা এখন ছোট কুমিরে চলে আসছি, এবং আমাদেরকে রাস্তার উপরে যেতে হবে কাউন্টারে যাওয়ার জন্য। আমার একটু তুইও
সাদ ভাই এখানে আসেন। আমরা এখানে কাউন্টার পেয়ে গেছি, দেখা যাক ওরা কি বলে। ঢাকার ইউনিক পাবো না? দুইজন আমরা মিরপুর একে টেকনিক্যাল। ওকে, এখানে গাড়ি 11টায় সিট কোনটা কোনটা আছে দেখেন তো। C5 D5, হ্যাঁ কত করে? সিবিসি দাম দিয়েছে দাম টাকাটা নেন। আর গাড়ি আরো আগে এখন গেলে এখন আসবে তো এখন না, আমরা রাতে যাবো যাতে ওদিকে সকালে পৌঁছে দেবো। ইউনিকের টিকিট কাটলাম। ইউনিকের সার্ভিস অন্যগুলো চেয়ে ভালো, হানিফ এবং হচ্ছে শ্যামল এগুলো চেয়ে ইউনিকটা ভালো। তো আমরা হাঁটাহাঁটি করছি আর আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশের কিছু অংশ। তো মাত্র হচ্ছে ইউনিক গাড়িটা আসছে। 5 নম্বর সিট ধরেন, সেদিকে আসেন। টেকনিক্যাল আমাদের বুকিং কমপ্লিট হলো। এখন হচ্ছে রাতের জার্নি, সো আমরা একটু ঘুমাইতে হবে। আমি ভাবছিলাম হচ্ছে শীতের মধ্যে যেহেতু এগুলো এসি বাস না, সো গ্লাসের ফাঁক দিয়ে হয়তো ঠান্ডার হাওয়া আসবে, কিন্তু যাকে আলহামদুলিল্লাহ এখানে কোনো হাওয়া লাগতেছে না। এগুলো হচ্ছে বাসের ভিতরের অবস্থা, আমাদের পিছনের অবস্থা। এখন বসতেছে 2:16 এবং আমরা পৌঁছাইছি হচ্ছে এখন কুমিল্লায়। একটু দেখি, এই হচ্ছে আমাদের গাড়ি যেটাতে করে আজকে আসছিলাম। এ হচ্ছে সেই হোটেলটা যেটাতে আমাদের একটা নামানো হয়েছে, নাম হচ্ছে মায়ামি রিসোর্ট। ভাই এত পরিমাণ সাজাইছে, আমার জন্য বিয়ে বাড়িতে আসছে। ভাই আপনারা কয়জন? আমরা দুইজন। আমরা দুইজন জি। আর তিনজন কারা? আর তো জানি না বাকি দেখুন। ভাই জার্নি কেমন লাগতেছে? ঘুমে না? আমাদের টাইম চলে আসছে না আবার। টেকনিক্যাল নামে টেকনিক্যাল আস্তে ধীরে না বাট ও মাই গড, ভাই ঢাকায় শীত দেখতেছে সন্ধ্যেবের চেয়ে অনেক বেশি, প্রচুর শীত এখানে, একদম পুরো কুয়াশায় ভরা। কে ভাই, আমাদের সন্দ্বীপে এত শীত নেই, এখানে যে পরিমাণ শীত। আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তো মোবাইল কই, মোবাইল দিয়ে ভিডিও বানাইবে ডেলি। এই যে শীত পড়তেছে, শীতে বলে দেখাবে না মানুষের। হ্যাঁ 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 অবশ্যই। এটাই তো বলবা। ভাই এখানে মসজিদ আছে আশেপাশে? মসজিদ আছে ওই বেশি কোয়ার্টারের ভিতরে। কথা হলো এখন এটা চাপাইতে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ রাস্তাটা বসে যেতে হবে। আসেন। ভাই এই জায়গাটা তো খুবই সুন্দর, ভালোই লাগছে। এখন বাজতে 4:51। আমরা এতক্ষণ ধরে এই যে মসজিদে আমরা নামাজ পড়লাম সেই মসজিদে অবস্থান করছিলাম, যেহেতু শাহিদ ভাইয়ের পরীক্ষা হচ্ছে 10টা থেকে। তো আমরা এতক্ষণ ধরে বাইরে কি করব, এক হলো এটা, দ্বিতীয় হচ্ছে ভাই বাইরে যে পরিমাণ কুয়াশা আর যে পরিমাণ ঠান্ডা বলার বাইরে। 9:11 বাজতেছে এখন, আর কিছুক্ষণের মধ্যে গেট খুলে দিবে এবং শাহিদ ভাইয়েরা ঢুকে যাবে। আমরা এখান থেকে তার আগে কিছু নাস্তা করে নেব। এই নাস্তা নিয়ে এসছে শাহিদ ভাই বাড়ি থেকে।
এই মামা একটা চা দাও, রং চা। এখানে বাংলা কলেজে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে ওরা যখন পরীক্ষা দিয়ে বের হয়েছে আমি ভিতরে ঢুকলাম ওই আমার ফ্রেন্ড শাহিদ ভাইকে রিসিভ করার জন্য। অ্যান্ড ঢুকতে গিয়ে দেখি যে হচ্ছে এখানে একটা জড়ো হয়েছে, মানুষ অনেক বেশি কথাবার্তা বলতেছে। আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে একটু উঁকে দিলাম, দেখি যে হচ্ছে এখানে একজন ধরা পড়ছে, তিনি হচ্ছে আগের প্রশ্নের কপি নিয়ে আর কি। তা আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমরা চলে আসছি মেট্রো রেলে মিরপুর 10-এর এখানে। এই মেট্রো রেলের ভিতরের অবস্থা খুবই খারাপ, এই যে কি পরিমাণ সিরিয়াল বলার বাইরে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বুঝে ভাই প্রচুর মানুষ। চলেন 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 সোহেল। আমারে ধাক্কা দিয়ে দেখো, ধন্যবাদ, ভালো জায়গায় আছো। এইটা তো দেখছেন আপনি, এই যে হান দেখছেন। দরজা হলো ঢাকা ইউনিভার্সিটি। Doors will open on the left. দয়া করে দরজা খুলতে দাঁড়ান। Please stand clear of the doors. ভাই কি পরিমাণ মানুষ মেট্রো যে ইউজ করতেছে, মেট্রো আসলে আরো বাড়ানো দরকার। সব থেকে বড় কথা হচ্ছে এটার যে টিকিট কাটার সিস্টেমটা, এটাকে যদি আর একটু ইজি করা যায় তাহলে কিন্তু এটা মানুষের কাছে ইজি টু ইউজ হয়ে যাবে আর কি। এই যে আমি এখন যেই জায়গাতে হাঁটতেছি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাহিরের জায়গা, এবং এখানে যা দেখতেছেন পানি, এগুলো আসলে কোনো পানি না, বুঝছেন। এখানে হচ্ছে সবাই, ভাই নিচে দিয়ে আসেন, এখানে হচ্ছে সবাই প্রস্রাব করছে, প্রস্রাব করেছে ওখানে, ওখান থেকে প্রস্রাবগুলো বাইতে বাইতে এখানে আসে। এখানে পানি আসার কোনো ওয়ে নেই, যে পরিমাণ প্রস্রাবের গন্ধ এখানে, মানে আপনি যদি এখানে হাঁটেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা এখানে বাইরের, পুরোটা একদম প্রস্রাবের গন্ধ। সর্বমিত্র ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ আপনি শুধুমাত্র ভিতরের মাদক যারা ওই সেবন করতেছে আর বিক্রি করতেছে এদেরকে না দাঁড়াইয়া বাইরে যে প্রস্রাব করতেছে এগুলোর দিকে একটা নজর টজর রাখেন। সামনে হচ্ছে মসজিদ, আগে নামাজ পড়ে নিব। সিলেটের বিচার না হওয়া পর্যন্ত যদি ভোট দেয় তাহলে বাংলাদেশে যত লোক আছে 18 কোটি লোকের দায়ী থাকবো। কার হাদির কথা বলতেছেন? কবর কোথায় দিয়েছে? ওই সাদা এটার পরে। আমরা যে রিক্সাওয়ালাকে নিয়ে আসছে উনি নিজেও হাদির জন্য বিচার চাইতেছে, বলতেছে ভোটের আগে যদি তার বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কখনো বিচার হবে এরকম আশা করা যাবে না। আমরা আসছি ওখানে, অনেক মানুষের ভিড় অনেক বেশি এখানে, একটু দেখে প্রচুর পরিমাণে মানুষ। আমরা মাত্র মাগরিবের নামাজটি শেষ করলাম, এখন আমরা কবর জিয়ারত করার জন্য সেদিকে রওনা দিব। এখানে গেট ছিল, শুধু সিকিউরিটির জন্য গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে গেট ছিল আগে, কারণ অনেক মানুষ ভিড় জমে গেছে, মানুষ যে পরিমাণ ক্রেজি হয়ে গেছে উপরের দিকে উঠে যাচ্ছে মানুষ দেখার জন্য।
আমরা ভাবছিলাম হচ্ছে ভিতর দিকে ওই জায়গাটা খালি থাকবে, কিন্তু আসলে কালকে হচ্ছে আগামীকাল তারেক রহমান আসবেন এবং তারেক রহমান আসার কারণে এখানে সিকিউরিটি বেশি বাড়ায় দিয়েছে, যার ফলে এখন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না এবং আপনাদেরকে বাইরে থেকে দেখতে হচ্ছে। এখনো কবরটা দেখি না। একটু দেখে দিন, এখান থেকে দেখা যায়, এগুলো কারণ দেখা যাবে না। একটু দেখে ভাইয়া। খোলে না বন্ধ। আল্লাহ তুমি শহীদ হাদি ভাইকে জান্নাতের ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দান করো। করছি ভাই, করছি, 3 বার করে করছি। আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দান করো। وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন বান্দা বান্দি মাওলা অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের পিতামাতা ভাই বোনেদের আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। শহীদ হাদি ভাইকে মাওলা তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। কবি কাজী নজরুল ইসলামকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এইখানে যারা শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। তাদের উসিলা করে আমাদেরকে মাওলা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশকে মাওলা তুমি আওয়ামী লীগের কবল থেকে হেফাজত করো ইয়া রব্বুল আলামিন। আওয়ামী লীগের কবল থেকে মাওলা আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। ভারতের পক্ষে যারা কাজ করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে মুসলিম জাতি হিসাবে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। যারা প্রশাসনে আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো ইয়া রব্বুল আলামিন। বাংলার জাতিকে মাওলা তুমি হেফাজত করো, বিশেষ করে মাওলা শহীদ হাদি ভাইকে মাওলা তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো ইয়া রব্বুল আলামিন। হাদি ভাইকে মাওলা তুমি শহীদের উচ্চ মাকাম দান করো ইয়া রব্বুল আলামিন। হাদি ভাইয়ের মতো আমরাও বিপ্লবী হতে পারি মাওলা তুমি আমাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন। বাংলাদেশের সকল জাতিকে ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশের সকল মুসলিমকে মাওলা তুমি হেফাজত করো ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে ভারতের কবল থেকে মাওলা তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই দোয়া করিলেন। সরদান অন্য পিছন থেকে আসবে। আচ্ছা উপরে উঠতেছেন কেন ভাই? উপরে উঠলে দেখা যায় যে বাস কেন একটু দেখে এই আপনার উপরে উঠতেছেন কেন? এই ভাই ভাই এটা তো দেখে আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে হাদির মতো একটা ছেলে কয়েকদিন আগে যে এত বড় বড় হুঙ্কার দিল, ভারতের বিপক্ষে তার বজ্রকণ্ঠ ছিল, সে মানুষটা আজকে কবরে শুয়ে আছে। আমার আসলে বুক ফেটে কান্না আসতেছে। আসলে এই ধরনের ফিলিংসটা আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনারা যদি কখনো সুযোগ হয় একবার হাদির কবরের পাশে এসে দাঁড়াবেন, তার সেই কথাগুলো স্মরণ করবেন, তাহলে আসলে দেখবেন যে আপনার গায়ে কাটা দেওয়া শুরু করছে, গায়ে লোমগুলো দাঁড়ায় যাচ্ছে এবং ভিতর থেকে মনটা একদম শীতল হয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ হাদিকে জান্নাতবাসী করুক, শহীদি মর্যাদা দিক এবং হাদির উসিলে হাদির পরিবারের উপর আল্লাহ রহমত দান করুক। আল্লাহর হাদির যে সন্তানটাকে আল্লাহ রেখে গিয়েছে সেই সন্তানটাকে আল্লাহ যাতে রহমত দিয়ে হাদির যে জীবন অতিবাহিত করে গিয়েছে সেই জীবন যাতে সেই ছেলে ধারণ করতে পারে এবং সেই ছেলে ধারণ করে যাতে হাদির সেই
স্বপ্নগুলোর রাস্তা যেন সেই ছেলে ধরতে পারে এবং তা যেন পূরণ করতে পারে। আমরা আসলে দোয়ার বাইরে তেমন কিছু করতে পারবো না। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমাদের এই ভিডিওটা 3টা পার্টে ভাগ হবে। প্রথম পার্ট হবে হচ্ছে আমরা হাদির কবর জিয়ারত করবো সেই পার্টে। তো আমরা হচ্ছে একটু আগে হাদির কবর জিয়ারত করছি, হাদিবের কবর, এবং এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই পার্টটা শেষ করব। যাওয়ার আগে হচ্ছে আমার সাথে যে সবার সঙ্গে আছে আমাদের শাহেদ ভাই, তিনি কিছু কথা বলবেন। এদিকে ফিরে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এসেছি বাংলাদেশের প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম সফলতার দ্বারপ্রান্তে গিয়েছে। 71, 1952 সাল, সর্বশেষ 2024 সাল বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই বোনেরা। আমরা এখানে এসেছি, এখন মাগরিবের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদে পড়েছি। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের সকলের প্রিয় ভাই, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলতেন, প্রিয় ভাই মোহাম্মদ ওসমান গনি হাদিবের কবর জিয়ারত করতে এসেছি। শরীফ ওসমান হাদিবের কবর জিয়ারত করতে এসেছি। কবর জিয়ারত শেষে আমরা এখন আমাদের যাত্রাপথে এখানে শেষ করব। তো আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই বিপ্লবী ভাইয়ের মতন যাতে প্রত্যেক ঘরে ঘরে বিপ্লবী ভাই জন্ম নেয়, বিপ্লবী শিশু জন্ম নেয়। আগামীতে যাতে আমরা ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এক একজন হাদি হতে পারি। ধন্যবাদ সবাইকে। সালাম। জি, আমাদেরও আসলে একই কথা যে আমরা চাই হাদির মতো বিপ্লবী সন্তান প্রত্যেক ঘরে ঘরে বেড়ে উঠুক, এবং সেই ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাটা অত্যন্ত বেশি। আপনি যদি খেয়াল করেন যে বাবা মা হাদি পরিবারের দিকে যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে হাদি প্রত্যেক পরিবারের বাবা থেকে শুরু করে ভাই বোন সবাই কিন্তু আলেম ঘরানার। এবং হাদি এটা বারবার বলতো যে তার বাবা হচ্ছে একজন আলেম এবং তার বাবা হচ্ছে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, এবং হচ্ছে তিনি ইমামের সভাপতি, যতগুলি ইমাম আছে ওনাদের এলাকার। সো ওই ইমামদের যে একটা সমিতি আছে, ইমাম সমিতির সভাপতি হচ্ছে ওনার আব্বু। সো এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে বাবা মায়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ওর বাবা মা যদি আলাদা না হতো তাহলে হয়তো আদি অন্য রকমের কোনো একটা কিছু হইতে পারতো, রাইট? সো আমাদের ওই ফ্যামিলি, আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আসলে ফ্যামিলিটাকেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি গড়ে তোলা যায়, ইসলামিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে, তাহলে কিন্তু আমরা হচ্ছে এরকম হাদিদের যুগ যুগ ধরে পেয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওর প্রথম পর্ব এখানে শেষ, দ্বিতীয় পর্ব শুরু হবে। আমরা যাত্রা শুরু করবো হচ্ছে ঢাকা থেকে ফিরোজপুরের উদ্দেশ্যে। আমরা সেই যাত্রায় আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করব। সেটা দেখবেন হচ্ছে আপনারা আমাদের দ্বিতীয় পার্টে। তো ভালো থাকবেন সবাই। প্রথম পর্ব থেকে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।